রহিম খুঁতাইয়া খুঁতাইয়া রেন্টুর পরিচয় জানতে চাহিল, নানা প্রশ্ন করিল। রেন্টু রহিমকে বুঝাইতে সক্ষম হইল সরকারি দলের লোকেরা হত্যা করিবার জন্য তাহাকে গুলিবিদ্ধ করিয়াছে, তাহাকে পাইলেই হত্যা করিবে। সে অসহায় হইয়া বাঁচিবার জন্য সুন্দরবন আশ্রয় লইয়াছিল। দেহের গুলিবিদ্ধ ক্ষতস্থানসমূহ দেখাইল, ঔষধপত্রও দেখাইল। তাহার বাঁচিয়া থাকিবার জন্য আশ্রয় প্রয়োজন। রহিমের দয়া হইল। সে রেন্টুকে জায়গির মহল গ্রামে তার বাড়ি লইয়া গেল। সেখানে 2 দিন থাকিবার পর রেন্টুর পরিচয় লইয়া গ্রামের মানুষের ভেতরে গুঞ্জন শুরু হইল। এক রাত্রিতে রহিম রেন্টুকে নৌকা করিয়া লইয়া তাহার এক আত্মীয়র বাড়ি রাখিল। সেখানে 2 দিন থাকিবার পর যুক্তি পরামর্শ করিয়া মংলা ও দাকব থানার অন্তর্গত মংলা নৌবন্দরের নিকটবর্তী পশুর নদীর বিপরীত পারে অবস্থিত বাণীশান্তা নামক নিষিদ্ধ পল্লীতে রেন্টুর আশ্রয়ের ব্যবস্থা করা হইল। মংলা বন্দরের বিপরীত পারে পশুর নদীর তীরে গড়িয়া ওঠা বিশাল পতিতাপাড়া বাণীশান্তা। এই পল্লীতে 3-4 শত কিশোরী, তরুণী, যুবতী, মহিলা দেহ ব্যবসায় লিপ্ত রয়েছে। প্রতিদিন দেশ বিদেশের কত নাবিক, কত ধরনের লোক প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই পল্লীতে আসিয়া দেহকামনা বাসনা মিটাইয়া চলিয়া যাইতেছে। বাণীশান্তা এই পল্লীর একজনের নাম রুনা। এই রুনার কুঠিরেই এক্ষণে রেন্টু আশ্রয় লইয়াছে। ভাগ্য টানিতে টানিতে তাহাকে রুনার কুঠিরে লইয়া আসিয়াছে। রুনার দেহে উষ্ণ কোমল যৌবন বিজলির ছটা সুবেগে বহিয়া যাইতেছে। শুধু তরুণ যুবকই নহে, যে কোনো মাঝিরই রুনার সেই দেহে তরি বাহিবার, সাঁতার কাটিবার স্বাদ হইতে পারে। বাসনার সেই স্বাদ পুরাইলে, কামনা তৃষ্ণা মিটাইলে দোষের হইতে পারে, নাও হইতে পারে। যৌবনকাল বড়ই ভীষণকাল। যৌবনের তাড়নায়, যৌবনের জ্বালায় কম বেশি দোষ হইয়া যাওয়া বড়ই স্বাভাবিক এবং সেকালের অনেক দোষ মার্জনাও হয়। তবে হৃদয়ে যে শক্তি আছে, যে মনে কঠিন বল আছে, তাহার কথা স্বতন্ত্র। যত রূপ লাবণ্য মাধুরীতে ঠাসা নারী হোক, বর্ষায় ভরা মেঘনার ন্যায় সেই দেহে যৌবন যতই উপচায়া পড়ুক, শক্তিশালী হৃদয় আর বলশালী মনের অধিকারী পুরুষের কাছে সেই যৌবনের কদর থাকিলেও আহ্বানে হয় সংযমী। যৌবনের মূল্য থাকিলেও তাহা ক্রয় বিক্রয় হয় না। গোধূলির রাঙা রং মুছিয়া যাইবার আগেই রুনার কক্ষে রেন্টু প্রবেশ করিয়াছে। এক্ষণে রাত গভীর হইয়াছে, কিন্তু রুনার দেহ সম্পূর্ণ স্পর্শহীন। রুনা মনে মনে ভাবিল, এই ব্যাটার বোধ হয় টাকা নাই। টাকা থাকুক আর নাই থাকুক, আমার দেহ তোমার জন্য প্রস্তুত। ব্যবহার করো আর নাই করো। রজনী পোহাইলেই টাকা তোমার দিতেই হইবে। আবরণ বস্ত্র ফেলিয়া দিয়া বিছানায় এলাইয়া খদ্দেরের ব্যবহারের জন্য প্রস্তুত হইয়া অবাক কৌতূহলের সাথে অপেক্ষা করিতে করিতে রুনা ঘুমাইয়া পড়িল। নিশির গমন, দিবাকরের আগমন, সেই সংযোগ বা শুভসন্ধি সময়কে ফজরের ওয়াক্ত বলে। এই ফজরের ওয়াক্তে রেন্টু অদ্বিতীয় পরম দয়ালু মহাপ্রভু আল্লাহ পাকের নামে নামাজ আদায় করিল। বিশ্রামপূর্ণ দেহে রুনা গভীর কৌতূহল এবং আগ্রহে তাহা লক্ষ্য করিল। নামাজ শেষে রেন্টু এক রজনীর দেহ ভাড়া বাবদ 200 টাকা রুনাকে প্রদান করিল। রুনা অবাক বিস্ময়ে রেন্টুর দিকে কিছু সময় তাকাইয়া থাকিয়া মুচকি হাসিয়া হাত বাড়াইয়া টাকা লইল। রেন্টু কহিল, দিনের ভাগে আমি তোমার কোঠায় থাকিব। তাহার ভাড়া কত? ইচ্ছা করিলে তুমি তাহা এখনই লইয়া লইতে পারো, তাহা পরে দেখা যাইবে বলিয়া রুনা ঘর হইতে বাহির হইয়া গেল। রেন্টু বিছানায় গা এলাইয়া দিল। কখন নিদ্রাদেবীর সুকোমল কোলে ঘুমাইয়া পড়িল তাহা বেমালুম টের পাইল না। মানুষের ভাগ্যাকাশে দুঃসময়ের কালো মেঘ দেখা দিলে তাহার দিকে কাহারও দৃষ্টি পড়ে না, ভ্রমেও কেহ ফিরিয়া দেখে না। সময়ে আবার সেই আকাশ, সেই মানুষের ভাগ্যাকাশের কালো মেঘ ক্রমেই সরিয়া সৌভাগ্য শশীর উদয় হইল। কত মনে দয়ার সঞ্চার, মিলনের বাসনা এবং ভক্তির উদয় হইতে পারে। রেন্টুর আচার আচরণ, কথাবার্তা, চালচলন, কার্যকলাপ এবং আল্লাহর ইবাদত দেখিয়া 2 দিনের মধ্যেই রুনা সহ বাণীশান্তা পতিতাপল্লীর অনেকের মনে এক অনির্বাচনীয় ভাবের উদয় হইল। সেই ভাবের কথা লিখিয়া বোঝানো যাইবে না। অপরিচিত এক অর্বাচীন মানুষের জন্য সকলের মনে শ্রদ্ধা, সহানুভূতি, এ কথা লিখিয়া বোঝাইবার সাধ্য কাহার আছে? সকলের মনে এক ভাব, শ্রদ্ধা, স্নেহপূর্ণ পবিত্র ভাব।
রুনা তার পতিতাবৃত্তির এই অল্প জীবনে অনেক পুরুষই দেখিয়াছে, কিন্তু রেন্টুর ন্যায় লৌহ পুরুষ কখনো দেখে নাই। এ যাবৎ যত পুরুষ রুনার কোঠায় আসিয়াছে, তাহারা সকলেই কত তাড়াতাড়ি রুনার উষ্ণ নরম দেহে ঝাঁপাইয়া পড়িয়া সাঁতার কাটিবে তাহাতেই ব্যস্ত থাকিয়াছে। কেহই একদণ্ড সুখ দুঃখের আলাপ তাহার সাথে করে নাই। যাহারা দিন রজনী এই কোঠা ভাড়া লইয়াছে, তাহারা সকলেই ব্যস্ত হইয়াছে মদ হেরোইন খাইয়া দিবানিশি শুধু রুনার কোমল দেহে কত অধিকার সাঁতরাইবে সেই চেষ্টায়। বিষাদ ক্লান্ত দেহেও রুনাকে তাহারা নিস্তার দেয় নাই। টাকাকেই তাহারা অধিক বড় মনে করিয়াছে। রুনার দেহটি টাকা দিয়া ভাড়া লইয়াছে। যতবার দেহটি ভোগ করিবে ততই টাকা উসুল হইবে, ইহাই তাহাদের একমাত্র চিন্তা। রুনার দেহে যেন ক্লান্তি নিদ্রা কিছুই নাই। এ দেহ আছে শুধু খদ্দেরের ভর বহিবার। কত নাবিক এই দেহে তরি ডুবাইয়াছে, সাঁতার কাটিয়াছে, তাহা রুনার হিসাব নাই। রুনার 2-3 বছরের একটি ফুটফুটে কন্যা রহিয়াছে। কোনো কর্মকার রুনার দেহে আবাদ করিয়াছে, বীজ বপন করিয়াছে, ফসল ফলাইয়াছে। রুনার তাহা সঠিক স্মরণ নাই। এক পাষাণ্ড প্রতারক রুনাকে বিবাহ করিয়া বিবাহের 3 দিনের মাথায় শ্বশুর বাড়ি লইয়া যাইবার কথা বলিয়া এই বাণীশান্তা পতিতা পল্লীতে আনিয়া বিক্রয় করিয়া দিয়া পালাইয়া গিয়াছে। তাহার 1 বছরের মাথায় এই কন্যাটি রুনার গর্ভ হইতে জগতে আসিয়াছে। এখনই রেন্টু বাণীশান্তা বিশ্বাপল্লীর রুনার কোঠায় স্থায়ী বাসিন্দা হইয়াছে। দিবা হয়, নিশি আগমন করে, আবার সূর্যের উদয় হয়। শেখ হাসিনার ক্ষমতার পতন না হওয়া পর্যন্ত এইভাবেই চলিতে থাকিবে। সরকার আর রাষ্ট্র এই দুটি পৃথক কথা, পৃথক সম্বন্ধ। সরকার প্রধানমন্ত্রী নিজ বুদ্ধিদোষে অপদস্থ হন, সৎযুক্তি সুমন্ত্রণা অবহেলা করিয়া ক্ষমতাচ্যুত হন, স্বেচ্ছাচারিতা দোষে অধপতে যাক, তাহাতে রাষ্ট্রের কি? কর্মফল, পাপানুযায়ী শাস্তি, সুমন্ত্রণা বিদ্বেষী, সুপরামর্শে বিরক্তি, নীতিবর্জিত উক্তিতে অনৈতিক কার্যে খুশি, এমন প্রধানমন্ত্রীর সরকার যত সত্বর ধ্বংস হয়, পতন হয়, দেশ ও জাতির ততই মঙ্গল হয়, ততই রাষ্ট্রের দুর্ভোগ ক্ষয়, ভবিষ্যৎ মঙ্গলের আশা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আর মঙ্গল নাই। বই লিখিয়া কাহারও ক্ষতি করিলে কিংবা অপরাধ করিলে লেখকের বিপক্ষে মামলা করিয়া তাহাকে গ্রেপ্তার করিয়া বিচার কার্যের জন্য আদালতে দণ্ডায়মান করানোই সরকারের দায়িত্ব হইয়াছিল। কিন্তু তাহা না করিয়া প্রধানমন্ত্রী থাকিয়া রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করিয়া, সংবিধান লঙ্ঘন করিয়া, প্রধানমন্ত্রী হইবার শপথ ভাঙিয়া, আইনকে তুচ্ছ জ্ঞান করিয়া, ভাড়াটিয়া পেশাদার খুনিদের দিয়া লেখককে হত্যার চেষ্টা চালাইয়া শেখ হাসিনা যে দোষ করিলেন, তাহাতে তাহার শাস্তি অনিবার্য হইয়া রহিল। রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্রের কুশাসককে বিতাড়িত করার দায়িত্বও জনগণের। যদি রাষ্ট্রে জনগণ থাকে, হৃদয়ে বল থাকে, ন্যায্যের প্রতি লক্ষ্য থাকে, অন্যায়ের প্রতি ঘৃণা থাকে, সর্বোপরি আল্লাহ পাকের প্রতি ভক্তি থাকে, তাহা হইলে শেখ হাসিনার পতন অনিবার্য হইবে। রেন্টুর এই ক্ষণে ইহাই একমাত্র আশা। বিচারকের প্রকৃত ন্যায় বিচারে গুলিতে প্রাণনাশের আদেশ হয় নাই, অথচ গুলি করিয়া রেন্টুর প্রাণবধের ব্যবস্থা করা হইয়াছিল, চেষ্টা করা হইয়াছিল। রাজনীতির গোপন নোংরা কুৎসিত কালিমা লেপনকারী যে বিষয়সমূহ দিনপঞ্জির পাতায় লিপিবদ্ধ করিয়া রাখিয়াছিল, রেন্টু তাহাই আমার ফাঁসি চাই নামক পুস্তিকায় প্রকাশ করিয়াছে। ইহাতে অপরাধ হইয়া থাকিলে তাহার কারণ দর্শাইয়া মৃত্যুদণ্ড দিলেও তাহাতে দুঃখ এবং ক্ষোভের কারণ ছিল না। সত্য কথায় সত্য প্রকাশে বন্ধু রুষ্ট এ নতুন নহে। দেশ ও প্রজার প্রয়োজনে বর্তমান ও ভবিষ্যৎ নাগরিককে সাবধান সতর্ক করিবার নিমিত্তে গোপন কুমন্ত্রণা কুকর্ম প্রকাশ করার দায়িত্ব বিবেচনায় রেন্টু তাহা সাহসিকতার সহিত জনসম্মুখে তুলিয়া ধরিয়াছে। ইহাই অপরাধ হইয়াছে। ইহাতে প্রধানমন্ত্রী কর্তৃক গুলি করিয়া হত্যার আদেশ হইয়াছে। কিছুমাত্র দুঃখ নাই, কারণ স্বার্থপর, মিথ্যাবাদী, দেশপ্রেমহীন, স্বেচ্ছাচারী, সর্বোপরি প্রতিহিংসা পরায়ণ প্রধানমন্ত্রীর নিকট ইহা অপেক্ষা আর কি আশা করা যাইতে পারে? গুলি করিয়া আহত করিতে পারিলেও রেন্টুকে হত্যা করিতে পারে নাই। ইহাই অজস্র লাভ। দয়াময় খোদাকে শত সহস্রবার ধন্যবাদ। সামান্য ক্ষুদ্র নাগরিকের সাথে দেশের অবিচারী প্রধানমন্ত্রী যুদ্ধে লিপ্ত হইয়াছেন। অসম ভীষণ যুদ্ধ। এ যেন জলে ডুবিয়া কুমিরের সাথে লড়াই। এই লড়াইয়ে রেন্টু কি আটিয়া উঠিতে পারিবে? পারিবে কিনা বলা মুশকিল, তবে
রেন্টু একেবারেই দুর্বল নহে, তাহার রহিয়াছে ন্যায়ের শক্তি। ন্যায়ের শক্তিতে বলিয়ানকে পরাভূত করা সহজ কথা নহে। আবার দেশেই বাস করিয়া দেশের অত্যাচারী প্রধানমন্ত্রীর সাথে জিতিয়া যাওয়া বড়ই কঠিন। সামান্য বিবেচনার ত্রুটিতে, সামান্য ভুলে সর্বস্ব বিনাশ হইয়া যাওয়ার সম্ভাবনাই বেশি। এই অন্যায় অসম সমরে প্রধানমন্ত্রী স্বয়ং নেতৃত্বে কি পরিতাপ! দেশের প্রধানমন্ত্রী প্রতিহিংসা স্বেচ্ছাচারিতায় যাহার মস্তিষ্কের বল, তাহার কি আর মঙ্গল আছে? প্রজার অনিষ্টে যে রাজা পুলকিত, তাহার কি আর শ্রীবৃদ্ধি আছে? রাজার সাথে প্রজার যুদ্ধ, এই যুদ্ধে যে কি ঘটিবে তাহা জগৎ সৃষ্টিকর্তাই জানেন। দেশে প্রধানমন্ত্রী রোশানল হইতে জীবন বাঁচাইতে এক্ষণে রেন্টু বাণীশান্তা পতিতালয়ের পতিতা রুনার কোঠায় লুকাইয়াছে। ইহাতে রেন্টুর দুঃখ মাত্র নাই, অন্তরেও বেদনা বোধ করে নাই। তবে বেদনা লাগিয়াছে, বড়ই দুঃখ বোধ হইতেছে এই জন্যে যে এই সংকট সময় এই লড়াইয়ে রেন্টুর স্ত্রীকন্যাদের জিম্মি করিয়া রাখা হইয়াছে, আপন গৃহে বন্দি করিয়া রাখা হইয়াছে। এই লড়াইয়ের পরিণাম কি হবে? প্রধানমন্ত্রী জিতবে, নাগরিক হারবে? সন্ধি অসম্ভব। এই যুদ্ধে জয় পরাজয় অনিবার্য রূপেই ঘটবে। এই অসম অবৈধ সমরে সন্ধির নামই আসতে পারে না। জন্মদাত্রী স্নেহময়ী মা বিছানায় শুয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছেন আর বিড়বিড় করে বলছেন, বাবা রেন্টু, তুই কি বাঁচিয়াছিস? পালাইয়া যায় বুদ্ধিমানের কাজ করেছিস বাবা। কোনো শহরে থাকিস না, লোকালয়ে থাকিস না, কারোর সাথে দেখাও করিস না। তুই যে আমার কলিজার বোটা, তোর জন্য আমার বুক ফাটিয়া যায়। তুই আমার কাছেও আসিস না। এখন আমরা সকলেই বন্দী। তুই বনে জঙ্গলে পশু পাখির সাথেই বাস করিস। বাবারে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে কখনোই লোকালয়ে আসিস না। কতকাল এইভাবে থাকতে হবে তা সৃষ্টিকর্তা দয়াময় আল্লাহ পাকই জানেন। তোর কন্যাদের মুখখানির প্রতি চেয়েই আমি এখনো বেঁচে আছি। কতকাল এইভাবে বন্দি থাকব? তোর স্ত্রী সন্তানদের কি হবে? এই কথা ভেবেই তোর চিরদুঃখিনী মা এখনো প্রাণে বেঁচে আছে। তবে একে বাঁচা বলে না, এর চেয়ে মৃত্যু অনেক শ্রেয়। বাবারে, এই কন্যা সন্তানদের মুখের প্রতি চেয়ে আত্মঘাতী হলাম না, দেহপিঞ্জর হইতে প্রাণ বাহির করিলাম না। তুই আমার হৃদয়ের ধন, কলিজার বোটা। বাবা, তোর কি দশা ঘটিল? ঘাতকের গুলি দেহের কোথায় লাগিল? হায়, তুই কি বাঁচিয়া আছিস বাবা? তোকে দেখিতে আমার মন অস্থির। কি বলিতে কি বলি, তুই আসিস না। না না, তুই আসলে দুর্দান্ত পিশাচী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্ত হইতে তোকে কেউই রক্ষা করিতে পারিবে না। এই সর্বনাশী সর্বগ্রাসী আমার কোল হইতে তোকে কাড়িয়া লইয়া যাইবে। বাবা, সে সময় আমার কি অবস্থা ঘটবে? তোর স্ত্রী কন্যাদের কি দশা ঘটবে? পালিয়ে গিয়ে তুই বুদ্ধির কাজ করিয়াছিস। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকিতে লোকালয়ে আসিস না। গভীর বনে জঙ্গলে লুকায় থাকিস। বনে লতা পাতা পশু পাখি এইগুলা খেয়ে জীবন ধারণ করিস। আর না হয় না খেয়েই থাকিস, তবুও লোকালয়ে আসিস না। সম্ভব হলে যে দেশে শেখ হাসিনার প্রধানমন্ত্রী নাই, এমন দেশে গিয়ে কুলিগিরি করে, না হয় ভিক্ষা করে জীবন ধারণ করিস। তাতে পুত্রশোকে আমার বুক ভেঙে যাবে না, তোর স্ত্রী বিধবা হবে না, কন্যা সকল এতিম হবে না, আমার বুকও ফেটে যাবে না। আমি আর পারতেছি না। আমি আকাশে কি মাটিতে তাহার কিছুই নির্ণয় করতে পারতেছি না। জননীর পরিতাপ বিবেচনা করিয়া কি কালসর্প ক্রোরস্থ শিশুকে দংশন করিতে সংকুচিত হয়? বুলেটে ক্ষতবিক্ষত রেন্টুর দেহের ঘাসমূহ নিয়মিত সেফরাট ক্যাপসুল খাওয়া এবং রুনার পরিচর্যায় সম্পূর্ণরূপেই ভালো হইয়া গেল। সে এখন শারীরিকভাবে সুস্থ সবল মানুষ। এতদিন সে জায়নামাজে বসতে পারত না, চেয়ারে বা খাটে পা ঝুলাইয়া বসিয়া ইশারায় নামাজ পড়িত। এখন সে দাঁড়াইয়া বসিয়া স্বাভাবিকভাবেই নামাজ পড়িতে পারে। শারীরিকভাবে সুস্থ হইয়া মানসিকভাবে দুর্বল হইয়া পড়িল। স্ত্রী কন্যাদের না দেখিয়া এখন আর তাহার মন প্রাণ মানিতেছে না। মন স্ত্রী কন্যাদের দেখিবার জন্য ব্যাকুল হইয়া পড়িল।
এতদিনে কি শেখ হাসিনা ঘাতক খুনিদের দ্বারা স্ত্রীকন্যাদের হত্যা করিয়া ফিরিয়াছে, না এখনও জীবিত আছে, তাহা রেন্টু জানে না। সে মনে মনে ভাবে, যদি স্ত্রীকন্যাদের হত্যা করিয়াই থাকে, তাহলে প্রতিশোধ লইতে বাঁচিয়া বাঁচিয়া প্রধানমন্ত্রীর সকল আত্মীয় স্বজনকে হত্যা করিবে। আজ হোক কাল হোক প্রধানমন্ত্রীকেও হত্যা করিবে। যদি স্ত্রীকন্যাদের হত্যা না করিয়া শুধু জিম্মি করিয়া রাখে, তাহলে সেও এমন কাউকে অপহরণ করিয়া জিম্মি করিবে, যাহার বিনিময়ে স্ত্রীকন্যাদের মুক্ত করিয়া বিদেশে লইয়া যাইবে। রুনা লক্ষ্য করিল, বাণীশান্তার অনেকেই লক্ষ্য করিল, ইদানিং রেন্টু কি বিষয় লইয়া গভীর চিন্তিত, অধিক সময় ধ্যানমগ্ন, কিন্তু কেহই মুখ ফুটিয়া তাহা জিজ্ঞেস করিল না। কাহাকে অপহরণ করিয়া জিম্মি করিলে তাহার বিনিময়ে স্ত্রীকন্যাদের মুক্ত করিয়া দেশের বাইরে লইয়া যাইতে পারিবে। গভীর ধ্যানমগ্ন হইয়া ইহা চিন্তা করিতে করিতে একদিন সে তাহা স্থির করিল। ইতোমধ্যে তাহার মুখের দাড়ি বড় হইয়াছে। পাঞ্জাবি পায়জামা পরিয়া মাথায় টুপি দিয়া মুখে দাড়ি রাখিয়া সে মাওলানার বেশ ধরিল। অনেক চেষ্টা ও চর্চার পর এক চক্ষু বন্ধ করিয়া রাখিবার অভ্যাস রপ্ত করিল। অতবার একদিন রুনার সমস্ত টাকা পয়সা পরিশোধ করিয়া তাহার নিকট ভুল ত্রুটির ক্ষমা চাইয়া কৃতজ্ঞতা প্রকাশান্তে বিদায় লইয়া বাণীশান্তা পতিতালয়ে জীবনের অবসান ঘটাইয়া দুর্ধর্ষ এক পরিকল্পনা লইয়া ঢাকার উদ্দেশ্যে যাত্রা করিল। যাত্রার প্রারম্ভে পরিকল্পনা শুরুতে খুলনায় আসিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ সিকিউরিটি রেন্টু হত্যা মিশনের বলিষ্ঠ সদস্য নজিব আহমেদ নজিবের বাসায় ফোন করিল। শেখ হাসিনা পরিবারের সদস্যদের দ্বারা মানসিকভাবে নির্যাতিতা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের সরল যুবতী ভালো মানুষ নজিবের স্ত্রী আবিদা ফোন ধরিলেন। রেন্টু তাহাকে সালাম দিয়া কহিল, আমি রেন্টু, নিউ ইয়র্ক থেকে আমি রেন্টু বলিচ্ছি, নজিব আছে? আবিদা কহিল, আপনি কোন রেন্টু? রেন্টু বলিল, আমি ময়নার স্বামী রেন্টু। আবিদা বলল, ও রেন্টু ভাই, আপনি এখনো বেঁচে আছেন? রেন্টু বলল, হ্যাঁ, আমি এখন নিউ ইয়র্কে আছি। নজিব আছে? আমি নজিবের সঙ্গে কথা বলতে চাই। আবিদা বলল, হ্যাঁ আছে, ধরেন। নজিব ফোন ধরিয়া কহিল, আপনি কে? রেন্টু বলিল, আমি রেন্টু। আমার কণ্ঠ কি তুমি চিনতে পারতেছ না? নজিব বলল, আপনি এখন কোথায় আছেন? রেন্টু বলল, নিউ ইয়র্ক সিটিতে। নজিব জিজ্ঞাসা করল, কিভাবে আপনি আমেরিকা দিলেন? এয়ারপোর্টে তো আপনাকে আটক করে নির্দেশ রয়েছে, কিভাবে নিউ ইয়র্ক চলে গেলেন? রেন্টু বলল, পিসি পাসপোর্টে। নজিব বলল, পিসি পাসপোর্ট মানে? রেন্টু জবাব দিল, পিকচার চেঞ্জ পাসপোর্ট। অন্য লোকের পাসপোর্টের ছবি পাল্টাইয়া আমার ছবি লাগাইয়া আসিয়াছি। এক্ষণে মতিউর রহমান রেন্টু নামে এখানে কেহ আমাকে চিনিতে পারিবে না। নজিব সুর নরম করিয়া বলল, ও রেন্টু ভাই, আপনি তো আমাদেরই লোক। ভুল বোঝাবুঝি যা হইবার হয়ে গেছে। আপা বলে দিয়েছেন, রেন্টু যদি পত্রপত্রিকা নিউজ মিডিয়ায় আমার ফাঁসি চাই বই সে লেখে নেই মর্মে বিবৃতি দিত, তাহলে আমি রেন্টুকে স্পেনে, অর্থাৎ যেখানে শেখ হাসিনা ফুফাতো বোন শেলি থাকে, যাকে স্পেনে বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার করা হয়েছিল, সেই শেলি কমিশনার সেখানে ডেপুটি হাই কমিশনার বানায় পাঠাইতাম। আপনি যদি নিউ ইয়র্কে নিউজ মিডিয়ার কাছে বিবৃতি দেন, তাহলে এখনই তা করা যাবে। টেন্ট ওয়াই, আপনি রাজি হলে আমি আপনাকে না বলতে পারি। রেন্টু বলল, হ্যাঁ, প্রধানমন্ত্রীর প্রস্তাবটা মন্দ নহে। আমি চিন্তাভাবনা করে পরে আবার তোমাকে ফোন করব, আর নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করব। এই বলিয়া রেন্টু ফোন রাখিয়া দিল। নজিবকে এই কথা বলিবার উদ্দেশ্য হইল, প্রধানমন্ত্রী সহ রেন্টু হত্যা পরিকল্পনায় জড়িত সকলের কানে এই কথা পৌঁছাইয়া দেওয়া যে রেন্টু এক্ষণে আর দেশে নাই, বিদেশে, নিউ ইয়র্কে চলিয়া গিয়াছে।
এই কথা তাহারা বিশ্বাস করিলে রেন্টুকে খুঁজিয়া বাহির করিবার অভিযানে ভাটা পড়িবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহার চাচার শ্যালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানকে অবসর জীবন হইতে খুঁজিয়া আনিয়া লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়া সেনাবাহিনী প্রধান করিয়াছেন। সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমানকে অপহরণ করিয়া জিম্মি রাখিয়া স্ত্রী কন্যাদের জিম্মি হইতে মুক্তি করিয়া বিদেশ লইয়া যাওয়াই রেন্টুর এখন লক্ষ্য। এই লক্ষ্য কি উপায় বাস্তবায়িত হবে, এই লইয়ায় সে এখনো গভীর চিন্তিত। সেনাপ্রধানকে অপহরণের পরিকল্পনা নিয়ে সে ঢাকায় এসে উপস্থিত হল। ঢাকায় এসে পাঞ্জাবি পায়জামা পরে মুখে দাড়ি রেখে এবং মাথায় টুপি দিয়ে এক চোখ বন্ধ করে মুখ বাঁকা করে সমস্ত দিন শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াল। রেন্টু পরিচিত অনেককেই দেখল এবং চিনল, কিন্তু যাদের সে দেখল এবং চিনল তারা কেউ ওকে চিনল না। সেও তাদের কাছে নিজেকে প্রকাশ করল না। রাত্রে খিলগাঁও তালতলা এক বস্তিতে গিয়ে মুর্শিদার মার ঘরে গিয়ে আশ্রয় নিল। মুর্শিদার মা কোন এক সময় রেন্টুদের বাসায় থেকে কাজ করত। রিকশায় করে তালতলার পথ দিয়ে যাবার সময় রিকশার চাকা ফেটে গেল। রিকশা হইতে নামিয়া রিকশাওয়ালাকে টাকা দিয়া অন্য একটি রিকশা ডাকিতে যেই মুখ ঘুরাইল রেন্টু, দৃষ্টিতে মুর্শিদার মা ধরা পড়ল। সে দেখিয়াই চিনিয়া ফেলিল এটা মুর্শিদার মা। দিনভর কত পরিচিত জনকে দেখিয়াছে, কিন্তু কাহাকেও মুর্শিদার মার ন্যায় বিশ্বস্ত মনে হয় নাই। রেন্টু মুর্শিদার মার সম্মুখে আসিয়া বলিল, আসসালামু আলাইকুম, আমাকে চিনেছ? মুর্শিদার মা বলিল, না, আপনাকে তো চিনিলাম না। রেন্টু তার বন্ধ করিয়া রাখা বাম চক্ষুটি এবং মাথার টুপি খুলিয়া কহিল, এইবার চিনিয়াছ? মুর্শিদার মা কহিল, না, এখনো চিনি নাই, তবে খুবই চেনা চেনা মনে হইতেছে। রেন্টু কহিল, আমি রেন্টু, ফরাসগঞ্জের রেন্টু। মুর্শিদার মা বলল, আপনি আপনি কোথা হইতে আসিলেন? আপনার এই কি হালে, কি বেশ? রেন্টু বলল, আমি বিপদে পড়েছি। মুর্শিদার মা বলল, আমি জানি, আপনাদের বাসায় গেছিলাম, আমাকে ঢুকতে দেয় নাই, অস্ত্র দেখায় বলছে আমাকে গুলি করে দেবে। কয়েকবার যাওয়ার পর আর যাই নাই। রেন্টু বলল, আমাকে তোমার ঘরে নিয়ে চলো। মুর্শিদার মা ঘরে নিয়ে গেল। তাদের মধ্যে আলোচনা হয়ে ঠিক হলো, বস্তির লোক কিংবা অন্য কেউ জিজ্ঞেস করলে বলবে গ্রাম হইতে মাওলানা ভাই আসিয়াছে। মুর্শিদার মা বাজার করিয়া আনিয়া রাধিয়া খাইতে দিল। অনেকদিন পর পরিচিত হাতের রান্না খাইতে রেন্টুর খুব ভালো লাগিল। সে অনেক বেশি খাইল। পরের দিন প্রথমে একটি পরিচিত শুভাকাঙ্ক্ষীর অফিসে গিয়া রেন্টু তাহার বাড়ির ৩য় তলার ভাড়াটিয়ার ফোন করিয়া নিজেকে মিথ্যা পরিচয় দিয়া দয়া করিয়া ময়নাকে ডাকিয়ে দেওয়ার অনুরোধ করিল। ময়না ফোন ধরিয়া স্বামীর কণ্ঠ শুনিয়া শুধু কাঁদিল আর কাঁদিল। রেন্টুরও বুক ফাটিয়া কান্না আসিতেছিল। সে দম বন্ধ করিয়া কোনো ক্রমে কান্না চাপিল। টেলিফোন ছাড়িয়া দিয়া মনে মনে একটা মোবাইল ফোনের কথা ভাবিতেছে। এমন সময় শুভাকাঙ্ক্ষী দুটি গ্রামীণ মোবাইল ফোন রেন্টুর হাতে দিয়া কহিলেন, ইহার নাম্বার 0171337473 এবং ইহার নাম্বার 0171816805। এই ফোন দুইটি আপনাকে হাবিব ভাই দিয়েছেন। মোবাইল ফোন দেখে খুশিতে রেন্টুর প্রাণ ভরে গেল। এখন থেকে সে তার স্ত্রী ময়না সহ সকলের সাথেই কথা বলতে পারবে, যোগাযোগ করতে পারবে। এই মুহূর্তে যোগাযোগের জন্য মোবাইল ফোনের কোনোই বিকল্প নাই। কিন্তু হাবিব ভাই, কে এই হাবিব ভাই? কে এই আপনজন? কে এই বিপদের বন্ধু, সুহৃদয় ব্যক্তি, যিনি এই রেন্টুর মহাবিপদের দিনে এরকম চরম ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ দুঃসময়ে সবচাইতে জরুরি প্রয়োজনীয় মোবাইল ফোন দিয়ে সাহায্য করলেন? রেন্টু জিজ্ঞাসা করিল, কে এই হাবিব ভাই? শুভাকাঙ্ক্ষী কহিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। আমি বাসা হইতে অফিসে ফোন করিলে জানিতে পারিলাম
আপনি অফিসে আসিয়াছেন। ইহা জানিবা মাত্রই আমি অফিসে ছুটিয়া আসিয়াছিলাম। পথিমধ্যে হাবিব ভাইয়ের সাথে দেখা হইলে দুজনেই তাহার গাড়ি করিয়া আসিতে লাগিলাম। আসিতে আসিতে আপনার প্রসঙ্গ উঠিল। তিনি কহিলেন, যদি কখনো আপনার অথবা ময়না ভাবির সহিত আমার যোগাযোগ হয়, তাহলে যেন আমি তার কাছ হইতে মোবাইল ফোন লইয়া আপনাকে দিই। এই কথা শুনে আমি কহিলাম, আজ আমি রেন্টু ভাইয়ের পাড়ায় যাইব। আপনি মোবাইল ফোন আমার নিকট দিতে পারেন। সুযোগ পাইলে আমি ময়না ভাবির কাছেও মোবাইল পৌঁছাইয়া দিব। এই কথা শুনিবার মাত্রই হাবিব ভাই প্রথমে তার নিজের হাতের মোবাইলটি আমাকে দিলেন, তারপর অফিসে নিয়ে আরেকটি, মোটেই 2টি মোবাইল দিয়া কহিলেন, যে করিয়া হোক মোবাইল 2টি রেন্টু ভাইয়ের স্ত্রী ময়না ভাবির হাতে যেন অবশ্যই পৌঁছানোর ব্যবস্থা করি। চেষ্টা করিয়া দেখি বলিয়া আমি মোবাইল 2টা লইয়া আসিয়াছি। এই হাবিবুর রহমান হাবিবকে রেন্টু চিনত, হাবিবও রেন্টুকে চিনত, কিন্তু তেমন কোনো ঘনিষ্ঠতা তাদের ছিল না। কত মানুষের কত উপকার রেন্টু করেছে, কিন্তু কোনোদিন হাবিবের কোনো উপকার করে নাই। হাবিব তো মহৎ ব্যক্তি, এত পরোপকারী তাহাও সে জানিত না। এই হাবিব আজ রেন্টুর এত বড় উপকার করিলেন। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক কি দয়া করিয়া হাবিবেরই ঋণ শোধ করিবার তৌফিক রেন্টুকে দিবেন। এই হাবিবুর রহমান হাবিব হইলেন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের ছাত্রলীগের সাবেক সভাপতি। 90 স্বৈরাচার জেনারেল এরশাদ বিরোধী ছাত্র অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের মধ্যমণি। 1996 সালের 12 জুন নির্বাচনে হাবিবুর রহমান হাবিবকে দলীয় মনোনয়ন না দিয়ে শেখ হাসিনা কালো টাকার বিনিময়ে কালো টাকার এক মালিককে মনোনয়ন দিলে হাবিবুর রহমান হাবিব এবং তার স্ত্রী কোনো প্রকার রাগঢাক না করিয়া সরাসরি ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নং বাড়ি সুধা সদনে যাইয়া শেখ হাসিনাকে কহিলেন, যেই নেত্রী কালো টাকায় বিক্রয় হইয়া যায় সেই নেত্রীর সহিত আর যাই হোক রাজনীতি করা চলে না। রাজনীতি হইতেছে একটা মহান এবং মহৎ ব্রত, আর আপনি হইতেছেন অর্থলেপসু, রাজনীতির কলঙ্ক। আপনার দ্বারা দেশ এবং জাতির ক্ষতি ভিন্ন ভালো হইবে না। এই কথা বলি তারা স্বামী স্ত্রী শেখ হাসিনার সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করে বিএনপিতে যোগদান করেছিলেন। সে সময় সকলেই হাবিব এবং তার স্ত্রীকে বুঝিয়েছিল, এইবার শেখ হাসিনা ক্ষমতায় যাচ্ছে, এখন শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিন্ন করলে তাহারা ঠকবে। এর উত্তরে হাবিব এবং তার স্ত্রী বলেছিল, আমরা ব্যবসা করিতে আসি নাই, রাজনীতি করিতে আসিয়াছি। নীতি ছাড়িয়া দিয়া রাজনীতি হয় না, নীতি ছাড়া যাহা হয় তাহা বেশ্যাবৃত্তি। তাহা শেখ হাসিনার দ্বারাই সম্ভব, আমাদের দ্বারা সম্ভব নয়। সেদিন রিন্টু দেখিয়াছিল এক দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন হাবিবকে, আজ দেখিল তাহার জীবন বাঁচাইতে তাহার সাহায্যকারী হাবিবকে। মোবাইল ফোন 2টি লইয়া শুভাকাঙ্ক্ষীর অফিস হইতে বাইর হইয়া পুরাতন শহরের গফুর ভাইয়ের বাসায় যাইয়া হাজির হইল। রেন্টুকে দেখিয়া গফুর ভাই চমকাইয়া উঠিলেন। হতবাক হইয়া গফুর ভাই বলিলেন, আল্লাহ পাক এখনো আপনাকে বাঁচাইয়া রেখেছেন, আমরা তো ধরিয়া লইছিলাম আপনি আর জীবিত নাই। রিন্টু বলল, গফুর ভাই, আপনি এখন যাই আমাদের পাশের বাসার শাহাদাতকে সঙ্গে লইয়া আসবেন, আমি এখানে আসছি। এটা না বলে শুধু বলবেন, আমার একজন লোক তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করতেছে। শাহাদাত যেমন ভালো তেমন সাহসী এবং শিক্ষিত ও কর্মের ছেলে। যে কোনো কাজই তাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, নির্ভর করা যায়। শাহাদাতকে সঙ্গে নিয়ে গফুর ভাই ফিরে আসলেন। শাহাদাত রেন্টুকে দেখে আনন্দিত, গর্বিত হল। রেন্টুর বাড়ির অবস্থা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলায় দেওয়া কিছু সন্ত্রাসী খুনিদের অবস্থান, এলাকার অবস্থা ইত্যাদি নিয়ে উভয়ে কিছুক্ষণ আলোচনা করল। শাহাদাত জানালো, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা আগের মতোই বাড়ি ঘিরে রেখেছে, তবে বাড়ির ভাড়াটি এবং অন্যান্যদের ভেতরে এবং বাহিরে যাইতে আসতে দেওয়া হইতেছে, কিন্তু রেন্টুর স্ত্রী, কন্যা ও মাতাকে বাহির হইতে দেওয়া হইতেছে না। 10 দশেক আগে মাতা একবার বাহির হওয়ার চেষ্টা করিলে বেআইনি অস্ত্রধারীরা অস্ত্র উঁচাইয়া ধরিয়া মারিয়া ফেলিবার হুমকি থামকি দিয়ে তাহাকে বাড়ির ভেতরে চলিয়া যাইতে বাধ্য করিয়াছে। অনেকেই এই দৃশ্য দেখিয়াছেও। একটি মোবাইল শাহাদাতের হাতে দিয়া তোমাদের জানালা দিয়া ময়নার হাতে পৌঁছাইয়া দিবে, এই বলিয়া রেন্টু শাহাদাতকে বিদায় করিয়া দিল।
গফুর ভাই কহিলেন, থাকিবার জায়গার প্রয়োজন হইলে আমাকে বলিবেন, আমি ব্যবস্থা করিতে পারিব। দুপুরের খাবার খাইয়া বিদায় লইয়া রেন্টু সোজা ঢাকা ক্যান্টনমেন্টে আসিল। ঘুরিয়া ফিরিয়া সেনাপ্রধানের বাসভবন, সম্মিলিত সামরিক হাসপাতাল, সেনা সদর, গ্যারিসন মসজিদ, 32 বেঙ্গলের রাস্তা, 57 ইঞ্জিনিয়ার্স কোর, স্টেশন হেডকোয়ার্টার, অফিসার ম্যাস, অফিসার্স কোয়ার্টার, সৈনিক কোয়ার্টার ইত্যাদি সমূহ দেখিয়া সন্ধ্যায় মালিবাগ তালতলায় মুর্শিদার মার বস্তিতে ফিরে গেল। খাবার খেয়ে নামাজ পড়ে বিছানায় শুয়ে ঢাকা সেনানিবাসকে চোখের উপর মেলে রেখে সেনাপ্রধানকে কী উপায়ে অপহরণ করে জিম্মি করবে তাই ভাবতে লাগল। প্রতিদিন সকালে রেন্টু ক্যান্টনমেন্টে প্রবেশ করত এবং সারাদিনই এলাকার সকল রাস্তাঘাট, স্থাপনাসমূহ নখদর্পণে করে সন্ধ্যায় মুর্শিদার মার ঘরে ফিরে আসত। এভাবে কয়েকদিন যাওয়ার পর সে দেখল একদিন সে সিএমএইচে সেনাপ্রধান এসেছেন, একদিন সন্ধ্যায় সেনাকুঞ্জে এসেছেন। কিছুদিন পর সে বুঝল ক্যান্টনমেন্টের বাইরে থেকে সেনাপ্রধানকে অপহরণ করা যাবে না। তাকে অপহরণ করতে হলে সেনানিবাসের মধ্যেই যে কোনো উপায়ই থাকতে হবে। এখানে থেকে সেনাপ্রধানের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রেখে সদা প্রস্তুত থাকতে হবে। সুযোগ পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যেই কার্যসিদ্ধি করতে হইবে। এখন রেন্টুর ভীষণ চিন্তা, কী উপায়ে ক্যান্টনমেন্টের ভেতরে থাকার ব্যবস্থা করা যায়। সে প্রতিদিন ভাবতে ভাবতে সেনানিবাসে যায়, আবার ভাবতে ভাবতে ফিরে আসে। দিন যায়, রাত্রি যায়, দিন ফিরিয়ে আসে, রাত্রিও ফিরিয়ে আসে, কিন্তু রেন্টুর চোখে নিদ্রা আসে না। প্রতি রাতে 10টার সময় বস্তি থেকে খানিকটা দূরে গিয়ে রেন্টু ময়নার সাথে মোবাইলে কথা বলে আবারও বস্তিতে ফেরত আসে। একদিন ক্যান্টনমেন্ট গ্যারিসন মসজিদে আসর নামাজ পড়ে রেন্টু মনে মনে ভাবছে কি করে ক্যান্টনমেন্টের ভেতরে থাকার ব্যবস্থা করা যায়। মসজিদ থেকে বের হওয়ার সময় সে দেখল 2 জন সৈনিক কোয়ার্টার পাইবার আলোচনা করছে। রেন্টু মসজিদ হইতে বাহির না হইয়া কান পাতিয়া তাহাদের কথা শুনিতে লাগিল। তাহারা বলিতেছে, টাকা পয়সা খরচ করিয়া চেষ্টা তদবির করিয়াও যদি একটা কোয়ার্টার পাওয়া যাইত, তাহলে 2 জনে মিলিয়া পরিবার পরিজন লইয়া ভাগাভাগি করিয়া থাকা যাইত। সৈনিকদ্বয় চলিয়া গেল। রেন্টুও চলিয়া আসিল, তবে মাথায় করিয়া সৈনিকদের কোয়ার্টার সংকটের বিষয়টি লইয়া সে আসিল। রাত্রিতে ঘুমাইল, কিন্তু কোয়ার্টার সংকটের কথাটি মাথায় লইয়াই ঘুমাইল।